আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমি ফয়সাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার সম্পন্ন করেছি। তো তোমাদের সাথে আজকে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। আমরা গত ক্লাসে শিখেছিলাম ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন। আমরা একটু রিকল করতে চেষ্টা করি তো, যে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম মুসলমানদের আগমন ঘটেছে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। আর ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয়েছে 1204 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের স্থায়ী শাসন প্রতিষ্ঠা করেছেন কে? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি, ঠিক আছে। এটা আমরা শিখবো কত সালে? 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে। আমরা এবার শিখব বাংলায় মুসলমানদের আগমন। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ বাংলায় মুসলমানদের আগমন ঘটেছে 1204 খ্রিস্টাব্দে। কত সালে? 1204 খ্রিস্টাব্দে। তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা বিজয় করেন। নদিয়ার শাসনকর্তা ছিলেন লক্ষণ সেন। কোথাকার? নদিয়া, বিক্রমপুরের। ঠিক আছে, বিক্রমপুর ছিল রাজধানী। এই নদিয়ার শাসনকর্তা ছিলেন লক্ষণ সেন। তিনি মধ্যাহ্নভোজী ছিলেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি হাতগুলো ছিল অনেক লম্বা। ঠিক আছে, তারা ঘোড়া বিক্রেতা রূপে, অশ্ব বিক্রেতা রূপে প্রবেশ করেছিলেন। অতর্কিতভাবে তারা কি করলেন? এই বাংলা বিজয় করলেন। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে এই বাংলাকে বিজয় করলেন। তার পরবর্তীতে আমরা এখান থেকে দেখব সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ এর শাসন আমলে 1303 সালে কারা আসছেন? তুরস্ক থেকে বাংলা ইসলাম প্রচার করার জন্য কারা আসলেন? শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে আসলেন। আমরা সিলেট সম্পর্কে একটা জানি না? সিলেট সম্পর্কে কি বলা হয়? 360 আউলিয়ার দেশ। কোনটা? সিলেট। তাহলে আমরা এটা শিখব। এই সময় সিলেটের রাজা কে ছিলেন? গৌরগোবিন্দ। তাহলে সিলেটের রাজা তৎকালীন সময় কে ছিলেন? গৌরগোবিন্দ। তিনি গৌরগোবিন্দকে পরাজিত করেন, তারপরে এই সিলেটে ইসলাম প্রচার করেন। আমরা তারপরে দেখি 1204 সালে তো বাংলায় মুসলমানদের আগমন ঘটে, কিন্তু এই যে দিল্লির সুলতানগণ বিভিন্ন কারণে প্রায় 200 বছর বাংলাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে নাই। পারবে কিভাবে? আমরা তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা কি কারো অধীনতা মেনে নিতে পারবো? মেনে নিতে পারি না। আমরা কেউ যদি আমাদেরকে অধীনে নেও, আমরা তাদের বিরুদ্ধে কি করি? সর্বাত্মক প্রচেষ্টা চালাই, যুদ্ধ করি। এই যে দিল্লির শাসনকর্তারা বাংলাকে তাদের অধীনে রাখতে পারে নাই প্রায় 200 বছর, এই বাংলাকে যারা শাসন কার্য পরিচালনা করেন, এই শাসন কার্য পরিচালনাটাকে বলা হয় স্বাধীন সুলতানি আমল। এই স্বাধীন সুলতানি আমলের সময়কালটা একটু শিখতে হবে। 1338 থেকে 1538 সাল পর্যন্ত। 1338 থেকে 1538 সাল পর্যন্ত। সর্বপ্রথম বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন? ফখরুদ্দিন মুবারক শাহ। ফখরুদ্দিন মুবারক শাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। রাজধানী কোথায় ছিল? সোনারগাঁওতে ছিল। এই ফখরুদ্দিন মুবারক শাহের আমলে কে এসেছেন? ইবনে বতুতা এসেছেন। ফখরুদ্দিন মুবারক শাহের আমলে কে এসেছেন? ইবনে বতুতা এসেছেন। ইবনে বতুতা বাংলা এসেছেন 1346 সালে। 1346 সালে ফখরুদ্দিন মুবারক শাহের আমলে বাংলা এসেছেন। ইবনে বতুতা ভারতবর্ষে কত সালে এসেছেন? 1333 সালে, মোহাম্মদ বিন তুগলকের আমলে। আমরা শিখেছিলাম নাকি? ওকে, তাহলে তিনি সোনারগাঁয়ে আগমন করেন। ইবনে বতুতা আমাদের বাংলাকে কি নামে অবহিত করেছেন? দেখি কেউ পারো কিনা, কমেন্ট বক্সে জানাও। ইবনে বতুতা বাংলাকে অবহিত করেন দোজখপুর নিয়ামত। কি নামে? দোজখপুর নিয়ামত নামে। ইবনে বতুতা বাংলাকে দোজখপুর
নিয়ামত নামে অবহিত করেন। ওকে, আচ্ছা তোমাদের মনে কি কারো প্রশ্ন উদ্রেক হয় যে দোজখপুর নিয়ামত মানে কি? দোজখপুর নিয়ামত মানে হচ্ছে এই যে বাংলায় তিনি এসে দেখলেন যে এখানে কৃতদাস হিসেবে বিক্রি করা হচ্ছে, কৃতদাসী বিক্রয়। ঠিক আছে, এক নম্বর হচ্ছে কৃতদাসী বিক্রয়। ঝড় বৃষ্টি মানে আবহাওয়ার কোনো মন মেজাজ নাই, যখনই তার মন চাচ্ছে বৃষ্টি হচ্ছে, যখনই মন চাচ্ছে বৃষ্টি হচ্ছে না। অর্থাৎ এই যে বারবার ঋতু পরিবর্তন, এটাকেই তিনি দোজখপুর নিয়ামত নামে অবহিত করেছেন। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। বাংলা স্বাধীন সুলতানি আমল, এই স্বাধীন সুলতানি আমল থেকে পরবর্তীতে আমরা শিখব হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহের গুরুত্ব বাংলায় সর্বাধিক, অনেক গুরুত্ব রয়েছে। কেন? কারণ হচ্ছে তৎকালীন সময়ে বাংলার যে ছোট ছোট জনপদগুলো ছিল সবগুলো আলাদা আলাদা ভাবে ছিল, মানে স্বাধীন ছিল সবগুলো। তিনি সবগুলো এই জনপদকে একত্রিত করলেন করে নাম দিলেন বাঙ্গালা। ঠিক আছে, বঙ্গ নামকরণ করলেন। এই কারণে তাকে বলা হয় শাহ ই বাঙ্গালা। তিনি হচ্ছে সমগ্র বাংলার প্রথম অধিপতি, মুসলিম অধিপতি শাসক। সমগ্র বাংলা সবগুলোকে একত্র করছেন, এই কারণে তাকে শাহ ই বাঙ্গালা বলা হয়। আমরা গিয়াসউদ্দিন আজম শাহ পড়ব। এই গিয়াসউদ্দিন আজম শাহ তিনি ছিলেন, তার আমলে চীনা পরিব্রাজক মা হুয়ান এসেছেন বাংলায়। কোথায়? সোনারগাঁতে। গিয়াসউদ্দিন আজম শাহ তিনি প্রথম মুদ্রার প্রচলন করেছেন। তার সাথে কবি হাফিজের পত্রালাপ ছিল। তার সভাকবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর। প্রথম বাঙালি মুসলিম কবির নাম কি? শাহ মোহাম্মদ সগীর। এই গিয়াসউদ্দিন আজম শাহের সাথে কার পত্রালাপ ছিল? কবি হাফিজের পত্রালাপ ছিল। তার আমলে কে এসেছেন? 1406 খ্রিস্টাব্দে মা হুয়ান এসেছেন, চীনা পর্যটক মা হুয়ান এসেছেন। ঠিক আছে, আমরা এটা শিখব। তারপরে আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলাউদ্দিন হোসেন শাহ আমলে রাজধানী কোথায় ছিল? একঢালা। তাকে বাংলার আকবর বলা হয়। বাংলার আকবর বলা হয়। কেন আকবর বলা হয় আমরা একটু পরে জানবো। ঠিক আছে, দেখো তিনি গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। তিনি কি করেন? গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। তার আমলে শ্রী চৈতন্যদেব বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচার করতে পারতেন। কোন ধর্ম? বৈষ্ণব ধর্ম। আচ্ছা, আকবর কি কি করছিল মনে আছে কিনা? আকবর করেছিলেন যেটা, সেটা হচ্ছে তিনি নিজে মানব ধর্ম প্রচার করার জন্য চেষ্টা করছিলেন। ঠিক আছে, আকবরের ওই ধর্ম অনুসারী কজন ছিল? 12-18 এরকম ছিল। ঠিক আছে, কিন্তু এইভাবে আকবর যেরকম সেকুলার ধারার মোটামুটি চিন্তা চেতনা লালন করতেন, আলাউদ্দিন হোসেন শাহ এরকম লালন করতেন। এই কারণে তাকে বাংলার আকবর বলা হয়। আকবর যেরকম সাহিত্যের প্রতি মোটামুটি অনুরাগ ছিলেন বা নতুন কিছু উদ্ভাবন, এই যে তার রাজস্বমতি টুডুরমল বাংলা সন চালু করেছেন, এরকম ভাবে আলাউদ্দিন হোসেন শাহের আমলেও বাংলার জন্য কিন্তু তিনি পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। তার শাসন আমলকে বলা হয় বাংলা স্বর্ণযুগ। আচ্ছা, আলাউদ্দিন হোসেন শাহ যে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, দুই একটা কি উদাহরণ দেওয়া যাবে? দুই একটা কি উদাহরণ দিতে পারবে তোমরা? এক নাম্বার, তার পৃষ্ঠপোষকতায় কাশিরাম দাস মহাভারত সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেন। মহাভারত সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেন। তাহলে আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাশিরাম দাস মহাভারত সংস্কৃত থেকে
বাংলায় অনুবাদ করেন। আচ্ছা, এটা তো আমরা একটা জিনিস শিখলাম। আরেকটা কি, তিনি যে সাহিত্য অনুরাগী ছিলেন, আরো একটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে তার সেনাপতি পরাগল খানের পৃষ্ঠপোষকতায় শ্রীকর নন্দী রামায়ণ অনুবাদ করেন। আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি ছিলেন পরাগল খান। এই পরাগল খানের অনুপ্রেরণায় শ্রীকর নন্দী রামায়ণ অনুবাদ করেন। তার সেনাপতি পরাগল খানের অনুপ্রেরণায় শ্রীকর নন্দী রামায়ণ অনুবাদ করেন। রামায়ণ অনুবাদ করেন। তাহলে আমরা এটুকু শিখলাম। ওকে, নাসিরউদ্দিন নসরত শাহ তিনি কি করলেন? গৌড়ের বড়সোনা মসজিদ অর্থাৎ বারোদুয়ারি মসজিদ নির্মাণ করেন। তিনি কদম রাসূল নির্মাণ করেন। ছোট সোনা মসজিদ তাহলে কে নির্মাণ করেছিলেন? বড় সোনা মসজিদ। ছোট সোনা মসজিদ এই দেখো, ছোট সোনা মসজিদ। গৌড়ের ছোট সোনা মসজিদ হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, গৌড়ের বড় সোনা মসজিদ হচ্ছে নাসিরউদ্দিন নসরত শাহ। তাহলে খুবই ক্লিয়ার, ছোট সোনা মসজিদ হচ্ছে নাসিরউদ্দিন, ছোট সোনা মসজিদ হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, আর বড় সোনা মসজিদ হচ্ছেন নাসিরউদ্দিন নসরত শাহ। তারপরে আমরা শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের এই ক্লাসে, বাংলায় মুসলমানদের আগমন। তাহলে আমরা কিছু প্রশ্ন সলভ করি। 1 নম্বর, বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? বলো। আমরা তাকে নিয়ে আজকে আলোচনা করেছি। তিনি হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ। এই আলাউদ্দিন হোসেন শাহ আমরা শিখলাম। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ফখরুদ্দিন মোবারক শাহ। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল কত সালে? 1610 সালে। 1610 সালে আমরা এটা শিখলাম। ওকে, বাঙ্গালা নামের প্রচলন করেন। এই যে বাঙ্গালা অর্থাৎ সবগুলো জনপদকে একসাথে করলেন কে? তিনি কে? ইলিয়াস শাহ। এই কারণে তাকে কি বলা হয়? বাঙ্গালা বলা হয়। গৌরগোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন? বলো, গৌরগোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন? সিলেট। যখন এই গৌরগোবিন্দ সিলেটের রাজা ছিলেন, তখন ওই সিলেটে আগমন করেন কে? হযরত শাহজালাল। কতজন আউলিয়া নিয়ে? 360 জন আউলিয়া নিয়ে তিনি সিলেটে আসলেন। তখন গৌরগোবিন্দকে পরাজিত করলেন এবং এখানে ইসলাম প্রচার করলেন। চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে শাহ সুলতানের আমলে। শ্রী চৈতন্যদেব তিনি কোন ধর্ম প্রচার করতেন? আগে বলো তো। বৈষ্ণব ধর্ম প্রচার করতেন। কোন ধর্ম প্রচার করতেন? বৈষ্ণব ধর্ম প্রচার করতেন। কার আমলে করতেন? আলাউদ্দিন হোসেন শাহের আমলে। কার আমলে? আলাউদ্দিন হোসেন শাহের আমলে। তাহলে আমরা এগুলো শিখলাম। আমরা শিখলাম বাংলায় মুসলমানদের আগমন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলায় মুসলমানদের আগমন একটি সুন্দর ইতিহাস রয়েছে। আমরা এখানে পরীক্ষা উপযোগী করে শিখলাম। যে প্রশ্নগুলো মূলত তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসে, এগুলো যেভাবে প্রশ্নগুলো তৈরি হয় ওই প্যাটার্নে আমরা শিখলাম। বিস্তারিত জানার জন্য তোমাদের কারো টেক্সট বই পড়তে হবে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।